প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়। এই মামলার তদন্ত তো হবে না, উনি তো কারো বলে দিয়েছেন আমি সব চিহ্নিত করে নিয়েছি। উনি চিহ্নিত করতে পারলেন বসে, মানে সরকার চিহ্নিত করতে পারলো বসে কারা মেরেছে, ওনার পুলিশ ওই স্পট থেকে তাদের গ্রেপ্তার করতে পারলো না। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। টুকরে টুকরে গ্যাং ইজুকাল টু এসএফআই ডিওয়াইএফআই দেশদ্রোহী। এটা করলে মুশকিল, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটাই শুরু করে দিয়েছে। প্রাতিষ্ঠানিক কেলেঙ্কারির সর্বভারতীয় স্তরে একটা নোংরা দুর্গন্ধময় একটা রূপকে প্রকাশিত করে দিয়েছে। মমতা ব্যানার্জি যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রায় কিছু না কিছু প্রশ্নপত্র ফাঁস হতো। এই কারণেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। যে শিক্ষামন্ত্রী একটা পরীক্ষা ঠিক করে নিতে পারেন না, কন্ডাক্ট করতে পারেন না, সেই শিক্ষামন্ত্রী দেশের ছাত্রদের ভবিষ্যৎকে নিশ্চিত করবেন, এটা তো মানা যায় না। সেই কারণেই মানুষ পথে নামছেন, সেই কারণেই ছেলেমেয়েরা পথে নামছেন, সেই কারণেই জেনজি পথে নামছে। সেই ছেলেটির বা মেয়েটির কাছে একটা মেডিকেলে ভ্যাকেন্ট সিট কতটা মূল্যবান, তার কাছে মূল্যটা কিন্তু টাকার অর্থ না, তার কাছে মূল্যটা জীবনের অর্থ। যাদের কাছে টাকার অর্থে এটা মূল্যবান, তারা কিন্তু ওই সুযোগটা নিয়ে ওই সময় তার কাছে ওই অপশনটা দিয়ে দিচ্ছে। 10 জনের কাছে গেলে একজন যদি রিপ্লাই করে, এবং রিপ্লাই করে যদি এখানে দেয়, তাহলে মার্কেট উইল গেন 50 lakhs ফ্রম দ্যাট। কেউ কেউ অ্যালিগেশন এনেছেন যে এইরকম ভাবে ওয়েমার কেটে, মানে ওয়েমারের যে প্রথম অংশটা আমাদের যেখানে মানে উদরপিণ্ডি উদর ঘাটে, কিন্তু সেটা করা যায় খুব সুন্দর, তাদের অভিযোগ তলাটা এক আছে, বাঁদিকের ওই ডিটেলস এক আছে, শুধুমাত্র যেখানে বাক্সগুলো আছে সেটা দিয়ে অন্যরকম করে ওখানে রফ করা হয়েছে, যেরকম হয়ে বানাচ্ছে। মমতা ব্যানার্জি চলে যাওয়ার পর গোটা দেশে বিজেপি বিরোধী আন্দোলন যে গতি পেয়েছে, মমতা ব্যানার্জি থাকাকালীন ছিল না। এটা যে কোনো মানুষ দেখে নিতে পারে। বিশ্বাসঘাতককে আর বিজেপি বিরোধী আন্দোলনে কেউ ঢোকাবে না। সকলের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে উনি কি করেছেন। প্রশ্নভাস কাণ্ডে উত্তাল কলকাতা। পুলিশকে লক্ষ্য করে জুতো জলের বোতল, সাংবাদিকদের গায়ে হাত, টুকরে টুকরে গ্যাং, বিদেশের ফান্ডিং, ছাত্র আন্দোলন নামে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করছেন। 152টা প্রশ্নপত্র ফাঁস হয়েছে। বৈঠকে অধরা সমাধান সূত্রে এই প্রশ্নগুলো নিয়ে কি বলতে চাইবেন? খুব পরিষ্কার কথা যে নিট কেলেঙ্কারি প্রাতিষ্ঠানিক কেলেঙ্কারির সর্বভারতীয় স্তরে একটা নোংরা দুর্গন্ধময় একটা রূপকে প্রকাশিত করে দিয়েছে। প্রাতিষ্ঠানিক কেলেঙ্কারি যখন কথাটা আমরা বলি, তখন এটা মনে রাখার দরকার যে আমরা কিন্তু গোটা দেশের যে ব্যবস্থা বা কোনো রাজ্যের ব্যবস্থা, সেই ব্যবস্থার দিকে আঙুল তুলি। কারণ আমরা এই কারণেই আঙুল তুলতে বাধ্য হই, প্রতিষ্ঠানগুলিকে দুর্নীতিমুক্ত রাখা, প্রতিষ্ঠানগুলিকে প্রশ্নাতীত রাখা, এই দায় হচ্ছে প্রতিষ্ঠানের যারা কার্যভার গ্রহণ করেন, প্রতিষ্ঠানগুলির দায়িত্বে থাকেন তাদের। যেমন ভারত সরকারের যে ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা, ভারত সরকারের যে উপর মানুষের ভরসা, এই জায়গাটা তারা তৈরি করেন কারণ ভারত সরকার প্রতিষ্ঠান হিসেবে আমাদের কাছে সেই ভরসার দেবার যে জায়গা সেটা অর্জন করেছেন। কেন অর্জন করেছেন? কারণ স্বাধীনতার পর থেকে আমাদের দেশ গঠিত হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র হিসেবে। সেটা কিন্তু এই একটা কাল্পনিক চিত্র নয়, সেটা একটা প্রতিষ্ঠান বা অনেকগুলি প্রতিষ্ঠানকে এক জায়গায় নিয়ে। দেশকে রাখতে গেলে প্রতিষ্ঠানের ইন্টিগ্রিটিকে রক্ষা করতে হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা দেখতে পেলাম যে এই ধরুন নিট কেলেঙ্কারিতে প্রতিষ্ঠানের উপর প্রশ্ন উঠে গেল। যে প্রতিষ্ঠানের কাজ হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য স্বচ্ছ পরীক্ষাকে নিশ্চিত করা, সেই প্রতিষ্ঠান যদি যুক্ত না থাকেন বা প্রতিষ্ঠানের মধ্যে এমন কেউ কেউ যদি না থাকেন যিনি এই প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করেন, তারাই এই কাজ করেছেন। এটা প্রশ্নপত্র ফাঁস যদি হয়, তাহলে মনে রাখবেন যে এখানে প্রতিষ্ঠানের লোক যদি যুক্ত না থাকেন, এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার কথা না। আপনাদের মনে থাকার কথা যে মমতা ব্যানার্জি যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রায় কিছু না কিছু প্রশ্নপত্র ফাঁস হতো। আমরা নানা রকম দাবি তুলতাম,
এবং পরে বলা হতো, তখন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু বা তার আগে পার্থবাবু, এরা বলতেন যে এগুলো সব ফাঁস হয়েছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। যেমন আমাদের ভারতের প্রধানমন্ত্রী এখনই বলছেন না কানুন লাউঙ্গা, এতদিন আনেননি কেন? 1 নম্বর। 2 নম্বর, কানুন লাউঙ্গা এটা মাথায় রাখতে হবে, সেটা ফিউচার, ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করবে। যেটা হলো সেটা কি হবে? হু উইল টেক কেয়ার অফ দ্য পাস্ট? যারা ক্ষতিগ্রস্ত তারা কিন্তু আমাদের দেশেরই মানুষ সম্পদ, আমাদের দেশেরই ছেলেমেয়েরা। তারা যদি আজকে এইরকম দুর্নীতির শিকার হন, এতদিন বলা হচ্ছিল প্রুফ কাহা হ্যায়, एनटीए के खिलाफ कुछ प्रूफ नहीं है, एलिगेशंस है लेकिन प्रूफ नहीं है। আপনি দেখুন গত কয়েকদিন ধরে আমি অন্ততপক্ষে একজন আইনজীবী হিসেবে যে ধরনের মামলা মোকদ্দমার সম্মুখীন হচ্ছি, তার একটা বড় অংশের মানুষ আসছেন আমার কাছে যে নিট পরীক্ষার যে ওয়েমার শিট দেওয়া হয়েছে, ওয়েমার শিটে ধরুন নম্বর দেওয়া আছে, আপনি কারেক্টলি সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সেটা কারেক্টলি দিয়েছেন, এটা আমি আমার মন থেকেও বলছি না বা যার কাগজ দেখেছি তার কাছ থেকেও বলছি না। অ্যাজ পার যে ওয়েমার শিট যেটা দেওয়া হয়েছে একদম পরীক্ষার গ্রহণকারী যে সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে, সেটা ছাত্রদেরকে ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছে। আর একটা ডকুমেন্ট হচ্ছে তারা যখন পরীক্ষা দিলেন তখন তাদেরকে যে ওই একটা প্রশ্নপত্র আছে সেখানে কোথায় দাগিয়েছেন আপনি মোটামুটি বুঝতে পারছেন। আর আছে কি আনসার দেওয়া আছে, সেখানে বলা আছে এই কোডের যদি ওয়েমার হয় তার কি আনসার হচ্ছে এটা। এবার মনে রাখতে হবে যে একজন শিক্ষক যখন খাতা দেখেন তিনি তখন প্রশ্নটাও জানেন উত্তরটাও জানেন, কিন্তু ওয়েমার টেকনোলজি এটা খুব পরিষ্কার করে বুঝতে হবে এই টেকনোলজিতে কি দরকার। অপটিক্যাল মার্ক রিডার, এইটা হচ্ছে টেকনোলজিটার নাম। তাহলে অপটিক্যাল মার্ক রিডার কি করে, এরা মানে ওই মার্কটাকে ও রিড করবে, ওখানে কি আনসার দেয়া আছে মেশিন ওটা বুঝবে যে ওইখানে দাগিয়েছে, তার মানে ওটাই সঠিক উত্তর। মেশিন ওর মাথায় অ্যাপ্লাই করছে না, মেশিন কিন্তু সিস্টেমের মধ্যে যে ডেটা দেয়া আছে সেইভাবেই কিন্তু সে ওটাকে রিড করছে এবং কাউন্ট করছে। তাহলে এই পদ্ধতিটা থাকলে মেশিন রিডেবল কোনো বিষয় হলে সেখানে কিন্তু এরারের সম্ভাবনা প্রায় থাকে না। ক্যালকুলেটর অঙ্কে ভুল করে না, করে না। ক্যালকুলেটর ভুল করতে পারে যদি তাকে ভুল করানো হয়, যদি টাইপে ভুল হয় বা অন্য কোনো জায়গায় ভুল হয়, তার ফরম্যাটে যদি ভুল হয়, রিফরম্যাটিং এ যদি ভুল হয়, প্রোগ্রামিং এ যদি ভুল হয়, তাহলে সেও ভুল করতে পারে একদম। আজকে একাধিক কি আনসার এবং তার সাথে তার যে করেসপন্ডিং ওয়েমার যদি আপনি ম্যাচ করান দেখবেন। আমি একটা উদাহরণ দিই, এটা আমি ডকুমেন্টে দেখেছি বলে আপনাকে বলছি, আরো যেগুলো আসবে আমি এই সপ্তাহে অনেকগুলো বিষয়ই আমি নিয়ে আসবো। যে দেখা যাচ্ছে মেয়েটি 720-র মধ্যে তার পাওয়ার কথা 661, তার র্যাঙ্কও উপরে যাওয়ার কথা, সেই মেয়েটি পাচ্ছে 289, 289। তার মানে 289 থেকে 389, 489, 589, 300 আর ওদিকে 61 প্লাস 11 মানে 373 নম্বর। 73, হ্যাঁ একদম। আর যদি প্রোগ্রাম চেঞ্জ হয় তাহলে তো প্রত্যেকটা জিনিস অল্টার হবে। কটা অল্টার হয়েছে আজকে? আমরা একটা কথা খুব শুনছিলাম এসএসসি স্ক্যামের সময়, আপনাদের মনে আছে? আমরা বলছিলাম যে চাল আর কাপড় এক হয়ে গেছে, চাল আর কাপড় এক হয়ে গেছে, এটা আলাদা করা যাচ্ছে। আপনার মনে থাকবে এসএসসির প্যানেল বাতিল হবার সময় একটা বড় প্রশ্ন হয়েছিল যে ব্ল্যাঙ্ক ওয়েমার টেম্পারিং, সিবিআই তদন্ত করেছে। এটা কিন্তু একটা ট্রেন্ড গোটা দেশে, মানে দিস শোজ অ্যাবাউট দি ইনস্টিটিউশনাল ক্রাইম, ইনস্টিটিউশনাল করাপশন। এটা শুধুমাত্র আইন করে যাবে না, শুধুমাত্র বক্তৃতা দিয়ে যাবে না,
যে কারণে এটা প্রতিষ্ঠান বিরোধী লড়াই, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ক্লিয়ার করার লড়াই, ক্লিন করার লড়াই, কারোর বক্তব্যে কনফিডেন্স পাওয়া না পাওয়ার লড়াই নয়। এই কারণেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। যে শিক্ষামন্ত্রী একটা পরীক্ষা ঠিক করে দিতে পারেন না, কন্ডাক্ট করতে পারেন না, সেই শিক্ষামন্ত্রী দেশের ছাত্রদের ভবিষ্যৎকে নিশ্চিত করবেন, এটা তো মানা যায় না। সেই কারণেই মানুষ পথে নামছেন, সেই কারণেই ছেলেমেয়েরা পথে নামছেন, সেই কারণেই জেনজি পথে নামছে। আমি শুধুমাত্র এটাই বলবো যে দুটো দিক, এক আরজি কর আমাদের দেখিয়েছিল শুধু একটা নিছক ধর্ষণ এবং হত্যার ঘটনা ছিল না। আরজি কর আমাদের দেখিয়েছিল যে আমাদের দেশে সরকারি হাসপাতালের মধ্যে একটি তরুণী চিকিৎসক তিনি নিরাপদ নন, তারও ধর্ষণ এবং হত্যা হতে পারে। এটা আরজি কর আমাদেরকে আরজি কর আমাদের দেখিয়েছিল। অ্যাট দি সেম টাইম আরজি কর আমাদের দেখিয়েছিল যে গোটা প্রসেসটা দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। স্বাস্থ্য ব্যবস্থা কেন হতে হলো? আপনার মনে আছে আরজি করের ঘটনার সময় তিলোত্তমার হত্যা বা ধর্ষণের সঙ্গে সঙ্গে যে কথাগুলো আসলো, আরজি করে ভালো কোয়ালিটির ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, ভালো কোয়ালিটির সিরিঞ্জ নেই, ভালো কোয়ালিটির ব্যান্ডেড নেই, ইউজ সিরিঞ্জ ব্যবহার হচ্ছে। এটা একটা ভিশিয়াস কাটল, সেই কাটলটাকে এক্সপোজ করে নিট আমাদের সামনে আর একটা কাটলের কথা বলছে, সেটা হচ্ছে কোচিং সেন্টার কাটল থ্রু আউট ইন্ডিয়া। এবার আপনি খোঁজ নেই কারা কোচিং সেন্টারের ব্যবসাগুলো করে। রাজস্থানের কোটা শহর, যেটা এই কোচিং এর শহর বলে পরিচিত, সেখানকার সাংসদ কে? একটু খোঁজ নিন, আমি নাম করবো না, আর একটু ডেফিনেট হয়ে আমি করবো। আর জি করেও যেরকম সন্দীপ ঘোষেরা ছিলেন, এখানে কারা আছেন? আমি আপনাকে একটা কথা বলি, এটা শুধু এখানে ওখানে নয়, আপনার মনে থাকবে এই নিট নিয়ে প্রতি বছরই কিছু না কিছু মামলা হয়, স্বাভাবিক। যে কোনো পরীক্ষা হলে, এত বড় লার্জ স্কেলের পরীক্ষা হলে সেখানে কিছু ডিসপিউট থাকবে, কিছু মামলা আসবে। গত 3-4 বছর আগে একটা বড় সমস্যা হচ্ছে নিটের পরে কাউন্সিলিং, ওই কি বলে মপ আপ রাউন্ড, সিট ম্যাট্রিক্স। আমার কাছে একটি ছেলে, একটি মেয়ে আসে গত 2 বছর আগে, সে মেয়েটি এসে, তার অভিযোগ ছিল ওদের ওই মপ আপের জন্য 1 ঘন্টা খোলা হয়েছিল। মানে কিরকম, মানে কায়দা দেখুন, 1 ঘন্টা খুলেছিল মাত্র মেয়েটির ওই দিনের জন্য, যে পোর্টালটা খুলেছিল 1 ঘন্টার জন্য। মেয়েটি মিস করে, তার বাড়িতে একটি মানে দুর্ভাগ্যজনক ডেথ হয়, সেই জন্য ও যেদিন দেখতে পারেনি, সকাল 10টা থেকে 11টা ইমেলটাও চেক করতে পারে। পরে যখন ও রিয়েলাইজ করে, ফোন করতে বেশ কয়েকবার ফোন করার পর ওকে ওই এর থেকে যারা ওই কাউন্সিলিং গুলো করেন, সেখান থেকে ফোন ধরেন, তারা ধরে বলেন যে কি আছে, এখন তো আমরা কিছু করতে পারবো না। ফোনটা রাখেন, ইমিডিয়েটলি শি স্টার্টেড টু গেট কল ফ্রম আদার নাম্বারস, যেগুলো সাধারণত সার্ভিস প্রোভাইডার নাম্বার। সেখান থেকে ফোন করে বলা হয় যে, মিস কল পায়, তারপর একটা মেসেজ ডেকে বলা হয় যে সিট ইন প্রাইভেট মেডিকেল কলেজ 50 lakhs। ওর যে ওই লোকটারই যে ওইখানে একটা মেডিকেল কলেজের অ্যাডমিশনের প্রয়োজনীয়তা আছে, এটা কোথা থেকে জানতে পারবে? আমার বক্তব্যটাও 50 লাখ টাকা দিল কি দিল না পরের কথা, কিন্তু যে ছেলেটি বা মেয়েটি মেডিকেল কলেজের পরীক্ষায় মেডিকেল অ্যাডমিশনের জন্য একটা সিট ম্যাট্রিক্স তাতে অংশগ্রহণ করতে চায়, সেই ছেলেটির বা মেয়েটির কাছে একটা মেডিকেলের ভ্যাকেন্ট সিট কতটা মূল্যবান, তার কাছে মূল্যটা কিন্তু টাকার অর্থ না, তার কাছে মূল্যটা জীবনের অর্থ। যাদের কাছে টাকার অর্থে এটা মূল্যবান, তারা কিন্তু ওই সুযোগটা নিয়ে ওই সময় তার কাছে ওই অপশনটা দিয়ে দিচ্ছে। 10 জনের কাছে গেলে 1 জন যদি রিপ্লাই করে, এবং রিপ্লাই করে যদি এখানে দেয়, তাহলে মার্কেট উইল গেইন 50 lakhs ফ্রম দ্যাট। দিস ইজ দি। আর এইটা হচ্ছে তার কারণ ডেটাস আর লিকড। কিভাবে লিকড হচ্ছে বলে মনে করছেন? প্রতিষ্ঠান ছাড়া এটা সম্ভব নয়।
আজকে দাঁড়িয়ে কোন ছেলেটার নিড আছে আমি কিভাবে জানবো? ফোন নাম্বার ছাড়া তো আর কিছু হচ্ছে না। না। ওই ফোনটা এলো তারপরেই ঢুকলো, ওই ফোনটা কাটলো তারপরেই মেসেজ ঢুকছে। এটা হচ্ছে এই দুর্নীতির একটা বড় দিক। ফলে এখানে মূলত যেটা আমরা দেখলাম যে ওএমআর শিটেও প্রচুর ট্যাম্পার হয়েছে। আমার কাছে এরকম ওএমআর আছে, ওএমআর গুলো প্রকাশ করে দেবো 2-3 দিন পরে, যে ছেলে মেয়েগুলো সিকিউর হোক, অন্তত পক্ষে নিশ্চিন্ত একটা করে দেওয়ার পর তারপর ওগুলোকে করে দেওয়া উচিত। ওএমআর বেঁকে গেছে এরকম ভাবে। কেউ কেউ অ্যালিগেশন এনেছেন যে এইরকম ভাবে ওএমআর কেটে, মানে ওএমআরের যে প্রথম অংশটা আমাদের যেখানে মানে উদরপিণ্ডি উদর ঘাটে, কিন্তু সেটা করা যায় খুব সুন্দর, তাদের অভিযোগ তলাটা এক আছে, বাঁদিকের ওই ডিটেলস এক আছে, শুধুমাত্র যেখানে বাক্সগুলো আছে সেটা দিয়ে অন্যরকম করে মানে রফ করা হয়েছে যেরকম ওএমআর আছে। মানে আমি এটাকে একদম নতুন মোডাস অপারেন্ডি ক্রাইম বলছি না, এটা গত 14-15 সাল থেকে আমাদের দেশে এইরকম মোডাস অপারেন্ডি ক্রাইম চলছে। এবং রাজস্থান অ্যাজ এ স্টেট এই জায়গাটা কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছে এডুকেশন স্ক্যামের ক্ষেত্রে, বাংলা বড় ভূমিকা নিয়েছিল হেলথ স্ক্যামের ক্ষেত্রে, এবং এডুকেশন তো বটেই, চাকরিটাকে মোটামুটি রিলিভেন্ট করে দিয়েছে। এবং সর্বশেষ এইরকম ক্রাইম টেকনোলজির প্রয়োগ ঘটিয়েছেন, মানে ওরা ছাড়াও আরেকজন, কিন্তু তারা ডিফেন্স দেওয়ার সময় করেছিলেন। সেটা হচ্ছে এই বিরাট এসএসসি স্ক্যামে ঠিক ওই জায়গাটার মধ্যে চাল আর কাপড় আলাদা করা যাচ্ছে না। তাহলে আলাদা যখন করা যাচ্ছে না, তার সুযোগটা কেন যাচ্ছিল না? আমি বলেছিলাম তখন চাল আর কাপড় আলাদা করা যাচ্ছে না নয়, চাল আর কাপড় আলাদা করা হচ্ছে না। চাল আর কাপড় আলাদা করা হলে কাপড়গুলো বোঝা যাবে, আর কাপড়গুলো বোঝা গেলে কাপড়রা যেখানে টাকা দিয়েছিলেন তাদের কলার ধরে টাকাটা ফেরত চাইবে। স্যার, এখানে একটা প্রশ্ন আসে, প্রধানমন্ত্রী এসে ভিডিও করছেন, বলছেন এবং বলছেন যে এই দুর্নীতি হয়েছে, আমাদের জনসাধারণকেও এর দায় নিতে হবে, এরকম বলছেন। কিন্তু ঠিক 2 বছর আগেও এই ধরনের একটি পেপার লিক হয়েছিল, সেখানে একটি কমিটি গঠন হয়েছিল, যিনি দোষী বলে আমরা অনুমান করছিলাম, তাকে ক্লিন চিটও দেওয়া হলো। এবারে তো স্যার নিট পেপার পিডিএফ করে 10 লক্ষ টাকা, স্টেনোগ্রাফি পেপার 50,000 টাকায় বিক্রির এই সমস্ত অভিযোগ আমরা শুনছি। যখন কমার্শিয়ালাইজড হয়ে যায়, যখন সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে থাকে না, তখন বড় কেলেঙ্কারি হয়। বড় কেলেঙ্কারি হলে সরকার সেই কেলেঙ্কারি তদন্ত করার জন্য যে নৈতিক অধিকার, সেই অধিকার তারও থাকে। আমরা তো দেখতে পাচ্ছি এটা। তার কারণ প্রধানমন্ত্রী প্রশ্নটা করবেন কাকে? আমি তো বললাম আপনাকে, যদি আপনার রাজস্থানের কোটা এবং কোটার আশেপাশের এই জায়গার রাজনৈতিক চরিত্রগুলোকে একটুখানি আপনি খেয়াল করুন, তাহলে আপনি বুঝতে পারবেন কারা কারা এই গোটা ব্যবস্থা থেকে রংফুল গেইন করার সম্ভাবনা কাদের কাদের আছে। এতে তো ব্যবসাদারদেরকে নিয়ে একটা রাজনৈতিক দল যদি চলে, কেউ পরীক্ষার জাল করে দিচ্ছেন, কেউ ইথানল মেশাচ্ছেন পেট্রোলে, এরাই তো বিজেপির গভর্নমেন্ট। তাহলে তারা কি নিজেরা চাইবে আরএসএস খারাপ, আরএসএস খারাপ? ওয়াই আরএসএস খারাপ কেন? কিছু তো কারণ থাকবে। অন্ধের মতন বলছি না আরএসএস খারাপ, অন্ধের মতন বলছি না বিজেপি খারাপ। খারাপ কারণ তাদের পলিসি, শুধু পলিসি না, তাদের বিচারধারা। তারা এটাকে বজায় রাখতে চায়, স্থিতাবস্থা বজায় রাখতে চায়। ওরা চায় না যে দেশের মধ্যে ইকুয়ালিটি আসুক। কালকে আমাদের বড় মিছিল হলো, সেখানে সিপিআইএম থেকে শুরু করে কংগ্রেস পার্টিদেরও আমরা দেখতে পাই। কিন্তু এই মিছিল একটু বিতর্কের কারণেও তৈরি হচ্ছে। পুলিশের উপর যে হামলা, পুলিশও আবার লাঠিচার্জ করছে, এবং বিজেপির কর্মীরা বলছেন যে একটা 55 বছর বয়সী বোরখা পরা লোক একটা পার্টিকুলার কোনো সাম্প্রদায়িক, আমি আবার বললাম, যে কোনো রকমের হামলা দুঃখজনক, অনভিপ্রেত। এত বড় আন্দোলনের মধ্যে পুলিশদেরকে বোতল ছোড়া, জুতো ছোড়াই, এ বাউস
উস্কানি তো বলা যায় না, পুলিশ উস্কাবে কেন? হুম 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 বাচ্চা ছেলেরা যদি বোতল ছোড়ে তাহলে পুলিশের উস্কানোর কিছু নেই। পুলিশের কাছে এরকম ব্যবস্থার যথেষ্ট পরিমাণ অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট আছে তাদেরকে কনভিন্স করা, এর জন্যই পুলিশ। হুম হুম যারা এই কাজটা করতে পারেন বলে তাদেরকে বলা হয়েছে তারা কন্ট্রোল করতে পারেন, সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে। তাদের তো সিচুয়েশন কন্ট্রোল করার জন্য রাখা হয় না। হুম হুম মুশকিল হচ্ছে তাদেরকে ব্যবহার করা হবে। তাদের তো সিচুয়েশন কন্ট্রোল করবে, ক্রাউড কন্ট্রোল। অ্যাট দি এন্ড অফ দি ডে দিস ইজ সিম্পলি ক্রাউড ম্যানেজমেন্ট কোয়েশ্চেন। হুম পুলিশের তো ওখানে রাজনৈতিক আন্দোলনের কি দাবি, তাতে তো পুলিশের মাথা ঘামানোর কোনো দরকার নেই। পুলিশ কেন ঘামাবে মাথা? হ্যাঁ দে ক্যানট অ্যাপ্লাই দেয়ার মাইন্ড, দে আর পাবলিক সার্ভেন্ট, লেট দেম ডিসচার্জ দেয়ার ডিউটি। আমার ওখানে আন্দোলনের কি ইস্যু হবে, পুলিশ কেন মাথা কথা? হুম সিম্পল কথা, পুলিশের ওটা এখতিয়ারই না। প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে কেন? এই ঘটনাগুলো ঘটছে না ঘটানো হচ্ছে সেটাও তদন্ত করা উচিত। কিন্তু এই তদন্তটা যেন ওই একটা প্রিকনসিভ নোশন থেকে লেটাস বলে হুম লেটাস অ্যাজিউম গুন্ডা ইজুকাল টু ওই টুকরে টুকরে গ্যাং ইজুকাল টু এসএফআই ডিওয়াইএফআই দেশদ্রোহী দেশদ্রোহী, এটা করলে মুশকিল। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটাই শুরু করে দিয়েছে। এই মামলার তদন্ত কি হবে? এই মামলার তদন্ত তো হবে না। উনি তো কারো বলে দিয়েছেন আমি সব চিহ্নিত করে নিয়েছি। উনি চিহ্নিত করতে পারলেন বসে, মানে সরকার চিহ্নিত করতে পারলো বসে কারা মেরেছে। ওনার পুলিশ ওই স্পট থেকে তাদের গ্রেপ্তার করতে পারলো না। হুম ব্যর্থতা কার? সরকারের। পুলিশ ওখানে ছিল কেন? ক্রাউড ম্যানেজমেন্ট করতে, পরবর্তী সময় কনস্পিরেসি থিওরি লেখার জন্য নয়। যারা মারলো তারা গ্রেপ্তার হলো না কেন ফ্রম দি স্পট? তাহলে যে পুলিশ ওখানে দাঁড়িয়ে ছিল তারা হয় অপদার্থ হবে, ক্রাউড ম্যানেজমেন্ট করতে পারে না, তাদের আক্রমণ করলে তাকে কি করে ডিটেইন করতে হয় জানে না, নতুবা এটা একটা বড় ষড়যন্ত্র, তার পরিকল্পনা রচনা হচ্ছে। This is kind of creation of conspiracy theory which has absolutely no basis. স্যার, রাজ্যে তো সরকার গুন্ডা দমন আইন নীতি মানে চালু হয়ে গেছে, এর দ্বারা মুখ্যমন্ত্রী ভুল কথা বলেছে। গুন্ডা দমন আইনের জন্য উনি বলেছিলেন যে গুন্ডা দমন আইন নোটিফাইড হয়েছে, রাজ্যপাল অ্যাসেন্ট দিয়েছেন, কিন্তু একটা আইন তখনই আইন হিসেবে কার্যকরী হয় যখন সেটা অফিসিয়াল গেজেটে প্রকাশিত হয়। যখন সেই ডেট একটা দেয়া থাকে, দিস ল উইল বি অপারেশনাল ফ্রম সাচ এন্ড সাচ ডেট, WEF, with effect from date. মুখ্যমন্ত্রী দেখাতে পারবেন গেজেট নোটিফিকেশন? আমি তো পাই গেজেট নোটিফিকেশন। কিন্তু হ্যাঁ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন ওটা কোনো ফালতু লোক বলেননি। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নয় এই ফালতু কথা বলবেন বলে আমি আশা করব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর থেকে তো মমতা ব্যানার্জির থেকে বেশি কিছু আশা করাতে পারা যায় নাকি? এটা ভুল হবে অবশ্যই, মানে অন্তত ওর দিক থেকে। আমি করি না সেটা অন্য বিষয়, কিন্তু ওর কাছ থেকে আমি তো আশা করতে পারি যে উনি মমতা ব্যানার্জির মতন আটবার বকবেন না। তো উনি এটা বললেন কেন? তার মানে ডেফিনেটলি এখানে কোনো ব্যাপার আছে, গুন্ডা এক কাল দিতে মানে অজ্ঞতা কিরকম দেখুন। আমি বিজেপির এমএলএরাও সব বলে চলেছে কাল থেকে। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আমি কেন এবার দু তিনটে জিনিস যেটা বলি যে সাংবাদিকদের উপর আক্রমণ, হ্যাঁ আমি চূড়ান্ত নিন্দা করি। বিশেষত ওই যে যার উপর আক্রমণ হয়েছে উনি আমার বিশেষ পরিচিত শিলাদিত্য, এবং উনি আমার এই হাওড়া শহরের সন্তান। তো আমি এর তো নিন্দা আমি করবই, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এই ঘটনাগুলি কেন ঘটছে তারও একটা তদন্ত হওয়ার দরকার। আমি সেই বিষয়ে আজকে কিছু বলবো না, পরবর্তী সময় নিশ্চিতভাবেই বলবো যে সংবাদ মাধ্যম, বিশেষ করে মেইন স্ট্রিম মিডিয়া, তাদেরকে না মানুষ এখন কিরকম ভাবে দেখছে বলুন তো, মানে পলিটিক্যাল পার্টির মাস অর্গানাইজেশন হিসেবে দেখে। মানে
বিজেপির প্রোগ্রামের মানে বিজেপির কোনো ক্যাম্প হচ্ছে সেখানে রিপাবলিক গাক গাক করে চলবে, এটাই স্বাভাবিক। তৃণমূলের হতো না, দেখবেন তৃণমূলের পার্টি অফিসগুলোতে, সব পার্টি অফিসে যখন টিভি চলতো সব কলকাতা টিভি চলতো। হ্যাঁ, আমি একটা মজার জিনিস দেখেছিলাম, তখন এইসব তৃণমূল খবরের কাগজ ছাপতে টাপতে শেখেনি, সরকারে আসেনি, তখন বামফ্রন্টের সরকার। কিছু কিছু জায়গায় তৃণমূলের চিত হয়ে শুতে ইচ্ছে করতো, পুজোর মতো আর কি। ওরা কি করতো, গণশক্তির বোর্ড লাগাতেন সিপিআইএম এর কর্মীরা, ওদের তো কাগজ নেই, জাগো বাংলা খুঁজে গেলেও তখন রেগুলার পেত না। ওরা কি করতেন, একটা দুটো জায়গায় না বোর্ড লাগাতেন, বোর্ড লাগিয়ে মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে দিতেন, তৃণমূলের প্রতীক লাগিয়ে দিতেন, আর বর্তমান কাগজ টেনে লাগিয়ে দিতেন ভাই মেরে। গণশক্তি যেমন দুটো গণশক্তি মারা হয় পিট করে মেরে দিত। মানে ওনার কাছে মানে কে যারা লাগাচ্ছেন তারাও একটা ক্রাইসিস, মানে ক্রাইসিস অফ থটস চান, প্রত্যেকে লিটারেচার চান, রাজনীতির লিটারেচারের দরকার হয়, তৃণমূল সেটা সাপ্লাই তখন দিতে পারছে না, তার সাবস্টিটিউটটা খুঁজছেন, কিন্তু উনি তথাকথিত সাধারণ একটা নিউজ পেপার থেকে যার এডিটোরিয়াল ভিউটা তৃণমূলের নেত্রীর বক্তব্যের সাথে মিলছে তাকে দিয়ে। এবার বর্তমান কাগজটা তৃণমূলের কাগজ নয়, লিটারাল সেন্স, এটা একটা খবরের কাগজ। আপনার এই চ্যানেল, আপনার চ্যানেল তো রাজনৈতিক দলের চ্যানেল নয় না, আমারও বক্তব্য দেখাবেন, এরপর আপনি একজন বিজেপি নেতার বক্তব্য দেখাবেন, তথাগত বাবুর বক্তব্যও দেখাতে পারেন, একদম শ্রমিক বাবুর বক্তব্যও দেখাতে পারেন, কি বিজেপির অন্য কোনো ছাত্র যুব নেতাদের তাদের বক্তব্য আপনি দেখাতে পারেন। এটাই মিডিয়ার কাজ। কিন্তু মিডিয়া যখন হয়ে যায় একটা ইস্যু, সেটাকে আমি দেখাবো না, একটা ইস্যুকে দেখাবো, এই ইস্যুটাকে এই ন্যারেটিভে চালাবো, ইস্যুটাকে ওই ন্যারেটিভে চালাবো, আমি হিন্দু মুসলমানের ভাগ করবো, এটা চলতে পারে না। এটা প্রচুর ঘৃণার জন্ম দেয়। আর এটা তো ঠিক 14 সাল থেকে আমাদের সমাজে ঘৃণার জন্ম হয়েছে, সবার বিরুদ্ধে ঘৃণার জন্ম হয়েছে, মিডিয়া তার বাইরে নেই। কিন্তু আবার বামপন্থীরা যে আন্দোলনে থাকবেন, সেই আন্দোলনকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। এই ধরনের ঘটনা অনভিপ্রেত, এই ঘটনা যাতে কোথাও পুনরাবৃত্তি না হয়, বামপন্থী ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। সেটা স্বাভাবিক কথা, সেটা করব। স্যার, আমার আরো 2-3টে প্রশ্ন মাথায় আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে, স্যার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন আপনি, উনি এই প্রোটেস্ট এবং এই শিক্ষা দুর্নীতির পাশে আছেন এবং উনি দিল্লি যাবেন বলে কথা বলছেন, কিন্তু ওনার আমলেই বিভিন্ন ধরনের দুর্নীতি প্রত্যেকদিন আমরা শুনতে পাচ্ছি, কি বলতে চাইবেন? কিছু সময় কিছু প্রাণী থাকে, কিছু সময় ঘুমিয়ে থাকাই ভালো। মমতা ব্যানার্জি চলে যাওয়ার পর গোটা দেশে বিজেপি বিরোধী আন্দোলন যে গতি পেয়েছে মমতা ব্যানার্জি থাকাকালীন ছিল না, এটা যে কোনো মানুষ দেখে নিতে পারে। বিশ্বাসঘাতককে আর বিজেপি বিরোধী আন্দোলনে কেউ ঢোকাবে না। সকলের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে উনি কি করেছেন। স্যার, যে প্রশ্নগুলো মাথায় আসে সেটা হচ্ছে, স্যার, আমাদের শিক্ষানীতি যে জিডিপি তার 5% কম অ্যালট করা হয়, এই বিষয়টা নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন বা কি উদ্ঘাটন করতে চাইবেন? বলেই আসছে, আমরা যখন এসএফআই করতাম, আমাদের প্রথম এই 1 টাকা করে, তখন এখন 2 টাকা করে 1 টাকা আমাদের মেম্বারশিপের একটা করে ফরিয়েও দিত। তার পাশে লেখা থাকতো বাজেটের মোট বাজেট বরাদ্দের 10% এই শিক্ষা খাতে খরচ করতে হবে। রাষ্ট্রীয় খরচ শিক্ষা খাতে না বাড়ালে এই সমস্যা থেকে সমাধান সম্ভব নয়। এটা একটা রাজনৈতিক দাবি, বহুদিন ধরে করে আসা হচ্ছে। এই দাবি যখন কংগ্রেসের সরকার ছিল তখন রিপিটেডলি করা হয়েছে। এই দাবি 70-এর দশকের মাঝামাঝি সময় যখন বামফ্রন্ট এলো পশ্চিমবঙ্গে এবং গোটা দেশের মধ্যে প্রথম মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সায়, পরবর্তী সময় 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় যখন শিক্ষা ব্যবস্থা করল ফার্স্ট টাইম, আপনার মনে রাখবেন যে প্রথম এই কাজটা কিন্তু 1957 সালে কেরালা ইএমএস নামুদ্রিবাদের গভর্নমেন্ট, প্রথম সিপিআই এর গভর্নমেন্ট, তারা কেরালা এডুকেশন বিল তারা এনেছিলেন। সাংবিধানিক জটিলতা, শিক্ষার ক্ষেত্রে খরচ কে করবেন ইত্যাদি নিয়ে সেই বিল
রাষ্ট্রপতি রেফার করেছিলেন সুপ্রিম কোর্টের কাছে। দেখবেন সুপ্রিম কোর্টের রেফারেন্স আছে কেরালা এডুকেশন বিল, সেখানে আলোচনা হয়েছে যে শিক্ষা কিভাবে হবে, কারণ শিক্ষা তো অনেক রকমের মানুষের স্টেক হোল্ডার্স আছেন, এটা শুধু সরকার শিক্ষা দেয় না। শিক্ষা স্টেক হোল্ডার্স কারা? আপনার এখানে স্কুলগুলো তৈরি করেছে কারা? আপনার এখানে কলেজগুলো তৈরি করেছেন কারা? আমি যদি পশ্চিমবঙ্গের শিক্ষার অনুরাগী বিদ্যুৎসাহী মানুষ, তাদের যে ভূমিকা সেটাকে আমি যদি অস্বীকার করে শুধু সরকারের ভূমিকা বলতে থাকি, তাহলে তো সত্যি কথাটা বলবো সত্যের অপলাপ করা হবে। যার জন্য স্কুল ম্যানেজমেন্ট কমিটি, সেখানে ওই যারা ডোনার তাদের জায়গা থাকে, মনে রাখবেন। কলেজের ক্ষেত্রেও তাই। এই বিষয়গুলোকে কি করা হয়েছে সেটা হচ্ছে টেক ওভার। টেক ওভার মানে পুরো কি টেক ওভার? গভর্নমেন্টের হয়ে যায় স্কুলগুলো। গভর্নমেন্ট স্কুল আছে, ধরুন হাওড়া জেলা স্কুল গভর্নমেন্ট স্কুল, কিন্তু হাওড়া রামকৃষ্ণ শিক্ষালয় সেটি গভর্নমেন্ট স্কুল নয়, গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড স্কুল। গভর্নমেন্ট ওখানকার টিচারদের মাইনের দায়িত্বটা নিয়েছে। তাহলে একটা মাইনের দায়িত্ব যখন সরকার নিয়ে নেয়, স্কুলটা চালানো অনেক স্মুথ হয়, বাকিটা তারা করে নিতে পারে। কিন্তু ফ্রি এডুকেশনটা সরকারি নীতিতে থাকতে হবে। আমি এটা করছি কেন? যাতে করে আমি প্রত্যেকটা ছেলে মেয়েকে ফ্রি এডুকেশন দিতে পারি। সরকারের নীতি যদি এডুকেশনের কমার্শিয়ালাইজেশন হয়, তাহলে কি হবে? যেটা দেখতে পাচ্ছেন ন্যাশনাল এডুকেশন পলিসির মাধ্যমে কি করা হয়েছে? কমার্শিয়ালাইজেশন করা হয়েছে। এতদিন পর্যন্ত ইউজ টু ডিসকাস অ্যাবাউট কমার্শিয়ালাইজেশন ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ নিয়ে। আজকে এমন একটা অবস্থা আছে ডিগ্রি কলেজের কমার্শিয়ালাইজেশন নিয়ে কথা বলতে হচ্ছে। সামান্য সামান্য স্কুল বাচ্চাদের এলিমেন্টারি এডুকেশনের কমার্শিয়ালাইজেশন নিয়ে কথা বলতে হচ্ছে। এখন স্কুল খুঁজে পান। আগে তো অনেক পাড়াতেই এরকম ছিল, কিন্ডারগার্টেন স্কুল, পুরনো বয়স্ক দিদিমণি তিনি স্কুল চালান, নাম হয়ে গেছে, সেই স্কুলটা চলছে। বয়স্ক কোনো মাস্টারমশাই তিনি একটা স্কুল চালান বাচ্চাদের জন্য। অনেক স্কুল ছিল, ছোট 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 স্কুল ছিল পাড়ায়, কিন্ডারগার্টেন স্কুল, মন্টেসরি স্কুল বলা হয়। আজকে আপনি চেনের নাম শুনছেন না সেখানে? ব্র্যান্ড দিয়ে স্কুল হচ্ছে না? এই যে সবাই নিচ্ছে, সব পাড়ায় পাড়ায় দেখবেন কিডজি, পোকো কিডস, উষা মার্টিন। পার্থবাবু চেষ্টা করেছিলেন স্ত্রীর নামে স্কুল টুল করে, মানে এলিমেন্টারি এডুকেশন টু হায়ার এডুকেশন পুরোটাকেই ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্য দিয়ে পুরোপুরি কমার্শিয়ালাইজ করে দেওয়া হচ্ছে। এক। দুই, এডুকেশনের যে মূল, মানে আমরা পশ্চিমবঙ্গের মানুষ, হোয়াট ইজ এডুকেশন? এডুকেশনের সবচাইতে সহজ এবং খুব লুসিড একটা ডেফিনেশন দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। সিম্পল। এই ম্যানিফেস্টেশন অফ পারফেকশন দেখাতে গেলে যারা এডুকেশন দেবে তাদেরকেও কিন্তু পারফেকশনিস্ট হতে হবে। তারা যদি বিজনেস ওরিয়েন্টেড হয়, তারা জীবনে এডুকেশন কেন কোনো কাজে দিতে পারবেন না। বিজনেসম্যান যেটা বিজনেস করছেন সেটা কেটে, তার বিজনেসম্যান বিজনেস ইটসেলফ ইজ এ সাবজেক্ট, ওটা ভাবতে গিয়ে অন্যটা এডুকেশনটা গৌণ হয়ে যায়, যার ফলশ্রুতিতে আজকের নেট অথবা গতকাল এসএসসি, এসএসসি গুলিয়ে দেওয়াটা দেখবেন মিসম্যাচ, ওএমআর মিসম্যাচ, মিশে গেল। যে টাকা দিয়ে চাকরি পেলো তারটাও গেল, যারা টাকা দিল না যোগ্যতা দিল তারটাও গেল। এবং যোগ্য এই ওএমআর কেলেঙ্কারি, যে ওএমআর কেলেঙ্কারিতে আজকে নীতি আছে, এক মোটাস অপারেন্ডি, আজকে হোক বা কাল হোক, এটা প্রমাণিত হবেই। আর এটা কোনো বাইরের লোকের পক্ষে করা সম্ভব নয়, হু ডাজন্ট হ্যাভ এনি অ্যাক্সেস টু দ্য সিস্টেম। স্যার, আমার শেষ প্রশ্ন, যারা শিক্ষার্থী, যারা জেনজি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের কি পথ নেওয়া উচিত? তারা যে পথে আছেন সেই পথেই তারা লড়াই করে এটা মানে জোগাড় করবেন, অধিকার তারা ছিনিয়ে নেবেন। আমাকে বলতে হবে না, জেনজিরা নিজেদের রাস্তা নিজেরা তৈরি করে নিতে পারে। আমরা আছি, যদি কোনো প্রয়োজন পড়ে নিশ্চিতভাবে থাকবো। এক। দুই, একটাই কথা, তাদের থেকে একটু বড় বয়সে, এইটুকুই তো, এর বেশি তো কিছু বলতে পারবো না, কারণ আমি মনে করি যে একটু বয়সে বড় হলে তার একটু অভিজ্ঞতা বেশি থাকে। আজকের দিনে দাঁড়িয়ে বয়সে বড় মানেই পণ্ডিত, বয়সে বড় মানেই অনেক কিছু, এটা নয়। অনেক ছোট 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 ছেলেমেয়েরা অনেক বেশি তাদের, কারণ ওই পাণ্ডিত্যের ডেফিনেশনটাও বদলে গেছে। আগে ছোটবেলায় লোকে নেতাদের বক্তৃতা শুনতে যেত, পাণ্ডিত্য খুঁজতে, কে কত পণ্ডিত।
এখন কেন শুনতে আসবে? সে তো নিজেই পণ্ডিত, দেখতে পাচ্ছি। এখন আমরা যখন ওটাকে এডুকেশন বলে দেখতাম, এখন সেটা ইনফরমেশনের পর্যায়ে পৌঁছে গেছে। এটা খুব র্যাডিক্যালি চেঞ্জ হচ্ছে। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, খালি বলবো কতগুলো জায়গায় অভিজ্ঞতা থেকে বলতে পারি, ধৈর্যশীল যে লড়াই তারা পরিচয় দিয়ে চলেছেন প্রত্যেক মুহূর্তে। অনেক উস্কানি আছে, বিভিন্ন জায়গা থেকে উস্কানি আছে, সেই উস্কানিগুলোর কিরকম অবস্থা হচ্ছে আপনারা দেখেছেন। সবটাকে কাটিয়ে উঠতে হবে, এই লড়াইটা জয় হাসিল করতে হবে। স্যার, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, হ্যাঁ, এটা চাই। এবং এটা তো বোঝা যাচ্ছে কিছু তো কারণ আছে। এত 56 ইঞ্চির ছাতি নরেন্দ্র মোদী একটা মন্ত্রীকে ক্যাবিনেট থেকে বার করে দিতে পারছেন না। এবং উনি তো গিয়ে মিটিংও করেছেন। তাহলে কি ধর্মেন্দ্র প্রধান নিয়ন্ত্রণ করছেন? না, ধর্মেন্দ্র প্রধান মোদীকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে, সেটা খুঁজে বার করুন। আর স্যার, ডিপ স্টেট এই বক্তব্যগুলো বিজেপি কর্মীরা রাখছেন। ওনারা বলছেন যে এই এই কর্মীদের একটু বলবেন আগে ডিপ স্টেটের ডেফিনেশন দিতে, ওদেরকে জিজ্ঞেস করুন ওদের বক্তব্য। আমি ডিপ স্টেট না, অন্য কিছু বলে আমি বলতাম। আমি কালকে একজনকে বললাম আমি ডিপ স্টেট, আমি শুনলাম বিফ স্টেক। আমি বললাম দেখো আমি তো বিফ ওরকম ভাবে করি না, মানে কেউ খেলে আমি আপত্তি করি না, কিন্তু আমি এমনিতেই মাংস টাংস এখন কমিয়ে দিচ্ছি। আগে প্রচুর খেতাম মাংস, তো সেটা কমিয়ে দিয়েছি, ফলে আমি এটা নিয়ে আর মন্তব্য করবো না। অনেক অনেক ধন্যবাদ দাদা।